প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। স্বাগত অনুষ্ঠানে। পত্রপত্রিকার শিরোনাম প্রায় একই রকম, তারপরে পত্রিকার শিরোনাম একটু পড়ি। প্রথম আলো, তফসিলের পরদিনই প্রার্থী গুলিবিদ্ধ, তারেক রহমান দেশে ফিরবেন 25 ডিসেম্বর। কালের কণ্ঠের শিরোনাম, তফসিলের পরদিনই ঢাকায় সম্ভাব্য প্রার্থী হাদি গুলিবিদ্ধ, শেষ মুহূর্তে জোট চূড়ান্ত করতে তোড়জোড় জাতীয় সংসদ নির্বাচন, হাদির হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। দৈনিক যুগান্তর, তফসিল ঘোষণার প্রথম দিনেই অঘটন, দিনে দুপুরে ওসমান হাদিকে গুলি, তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর। এই হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র, প্রধান উপদেষ্টা বলেছেন। দৈনিক সমকাল, তফসিলের পরদিন প্রার্থীকে গুলি, স্তন ক্যান্সারে আক্রান্ত 58% নারীরই লুমিনাল এ ও বি ধরন। বাংলাদেশ প্রতিদিন, ওসমান হাদিকে প্রকাশ্য গুলি, রাজনীতি এখন ভোটের মাঠে, 25 ডিসেম্বর ফিরছেন তারেক রহমান। খবরের কাগজের শিরোনাম, গুলিবিদ্ধ হাদি লাইফ সাপোর্টে, প্রধান চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা। আমার দেশের শিরোনাম, জুলাই বিপ্লবী হাদিকে গুলি করে হত্যার চেষ্টা। মানবজমিনের শিরোনাম, ওসমান হাদিকে দুর্বৃত্তের গুলি, তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর। রূপালী বাংলাদেশ, ওসমান হাদি লাইফ সাপোর্টে, 25 ডিসেম্বর ফিরছেন তারেক রহমান। আলোকিত বাংলাদেশ, গুলিবিদ্ধ হাদি লাইফ সাপোর্টে। কালবেলার শিরোনাম, ভোটের মাঠে ভয়ের ছায়া, রাজধানীতে দিনে দুপুরে ইনকলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি। ইনকলাবের শিরোনাম, ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, ফেসিবাদ বিরোধী পক্ষের সবাই মাঠে থাকব, ষড়যন্ত্র প্রতিহত করব, নাহিদ ইসলাম। প্রথমে আপনাকে বলেছিলাম যে আজকে শিরোনাম না পড়লেও চলতো, একই শিরোনাম, তফসিলের পরদিনই প্রার্থী গুলিবিদ্ধ। তো কি মনে হচ্ছে আপনার? এটা একটা ভয়ঙ্কর দুঃসংবাদ। নির্বাচনকে বানচাল করার জন্য কিন্তু একটা সংঘবদ্ধ একটা চেষ্টা আমরা লক্ষ্য করছি। আপনি দেখবেন যে গত রাতে কিন্তু চলন্ত বাসেও আগুন দেওয়া হয়েছে, একটার সঙ্গে আরেকটা কিন্তু অবশ্যই রিলেটেড। এবং এইটা বলা হচ্ছে যে আততায়ী পাঠানো হয়েছে পাশের দেশ থেকে, প্রশিক্ষিত শুটার পাঠানো হয়েছে। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আশা করি যে অতি তাড়াতাড়ি এই ধরা পড়বে। কাজের মেয়ের যখন যেখানে জাতীয় পরিচয়পত্র ছিল না, ফোন নম্বর ছিল না, সেটা যখন বার করতে পারে সেই সক্ষমতা আমাদের গোয়েন্দাদের আছে, পুলিশের আছে। এবং আরও কঠোর অবস্থানে যেতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে, প্রত্যেকটা প্রার্থীকে নিরাপত্তা দিতে হবে। এবং আমার মনে হয় কি যে আসলে এত আগের মতো কনভেনশনাল নির্বাচনী জনসভার সংখ্যাও কমিয়ে আনা উচিত আসলে। তাহলে জনদুর্ভোগটাও কমবে, প্রার্থীদের নিরাপত্তাটাও নিশ্চিত হবে। টেলিভিশনে তারা বলতে পারে তাদের বক্তব্য, মানুষ শুনবে সেটা, সোশ্যাল মিডিয়ায় বলতে পারে, লিফলেটের মাধ্যমে বলতে পারে। প্রত্যেক দিনই এরকম একটা প্রার্থীকে যদি 10 জায়গায় 20 জায়গায় যেতে হয়, তার পক্ষে শারীরিকভাবে ওইটা সম্ভব না। আসলে এই গুণগত পরিবর্তনটা কিন্তু প্রয়োজন আসলে। তাহলে এই নিরাপত্তার ব্যাপারটাও কিন্তু অতখানি অনিশ্চিত হবে না, মানুষের দুর্ভোগটাও কমবে। এগুলি আমাদের মনে হয় ভাবা উচিত। নির্বাচন কমিশনেরও কিন্তু এটা ভাবা দরকার। মাননীয় প্রধান উপদেষ্টাও উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারেক রহমানের প্রতিক্রিয়া দেখতে পারলাম আমরা, অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে দেশ। আবার পত্রিকার শিরোনাম, 11 মাসে গুলিবিদ্ধ 230 জন, নিহত 80। তা আসলেই তো খুব, নির্বাচন পূর্ব সহিংসতাটা অতিমাত্রায় বেড়ে গেছে। এটা খুবই উৎকণ্ঠার বিষয়। এটা সম্মিলিতভাবে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, দেশ কিন্তু অনিশ্চয়তার মধ্যে চলে যেতে পারে। গণতান্ত্রিক অভিযাত্রার যে আমরা যাত্রা শুরু করেছি, যে একটা শুভ একটা সূচনা হতে যাচ্ছে, সেটাকে কলঙ্কিত করার জন্য, সেটাকে নস্যাৎ করার জন্য, বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র কিন্তু দেশে এবং দেশের বাইরে ক্রিয়াশীল এবং তারা মরণ কামড় দিচ্ছে। সেইটার ক্ষেত্রে কিন্তু জাতীয় ঐক্যমত্যটা প্রয়োজন। এবং একটু আগে আমি যেটা বললাম যে এই সব জিনিস চিন্তা করা দরকার। জনসভা যতটা সম্ভব কম করা যেতে পারে। তো সেটা একটা টেলিভিশনের মাধ্যমে বললো, একবারের জায়গায় 2বার বললো, প্রার্থীরা বললো, মানুষ শুনলো, তাই না? মানে এখন পাড়ায় পাড়ায় প্রত্যেক দিন এরকম 40টা 50টা জনসভা করা তো ফিজিক্যালি একজনের পক্ষে সম্ভব না। সেটাতে সময় নষ্ট হয়, রাস্তাঘাট বন্ধ থাকে,
মানে দুর্ভোগ কর্মক্ষমতা বাড়ে। মানে উৎপাদনটাও ব্যাহত হয়, সব দিক দিয়ে কিন্তু দুর্ভোগ হয়। শীতের দিনে যাতায়াতের সমস্যা আছে, মানুষের ভোগান্তি আছে, তারপর টাকা পয়সাও খরচ করতে হয় সেটার পিছনে, অনেক কিছু বিষয় কিন্তু এটার সঙ্গে জড়িত। এটা মনে হয় ভাবা দরকার আসলে। না, আপনি যথার্থ বলেছেন যে এই বিষয়টা ভাবা দরকার। আর যুগের প্রয়োজনেও তো সবকিছু বদল হয় না, এখন তথ্য উন্নত প্রযুক্তি। দেশে তো এরকম রাস্তাঘাট বন্ধ করে মানে যেটা জনসভা করার যেটা সংস্কৃতি নাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই হত্যাকাণ্ডের সিসিটিভির ফুটেজ একেবারেই কাছ থেকে রিক্সা দিয়ে যাচ্ছে, পেছন থেকে গুলি করে চলে গেল, এবং আপনি উদাহরণটা যেটা দিলেন যে একটা কাজের মেয়ে বোরকা পরা, তার চেহারা দেখা যাচ্ছিল না, তাকে যখন উদ্ধার করা গেল, মানে তাকে তার গ্রেফতার ন্যাশনাল করা গেল, আইডেন্টিটি কার্ডও ছিল না, গেল, ফোন নাম্বারও ছিল না। তাহলে এই ঘটনার যদি দৃষ্টান্তমূলক অপরাধী যদি ধরা না পড়ে, তাহলে তো উৎসাহিত হবে অন্যরা। এবং যারা সম্ভাব্য প্রার্থী তাদেরকে নিরাপত্তা দিতে হবে। আসলে মানুষ যদি ভিতর থেকে না বদলায়, আপনি 18 কোটি মানুষের জন্য 18 কোটি পুলিশ তো দিতে পারবেন না, এটা সম্ভব না। আপনি যদি ভিতর থেকে না চেঞ্জ করতে পারেন নিজেকে, মানে ভালোর দিকে, শুভর দিকে, কল্যাণের দিকে যদি না যেতে পারেন, মাইন্ডসেটটা বদলাতে না, তাহলে জুলাই চেতনা তো আসলে নষ্ট হয়ে যায়, সেটার প্রতি আমাদের বিশ্বাসঘাতকতা হয়, সেই রক্তের সঙ্গে আমরা বেইমানি করতে পারি না। এই যে জুলাই যোদ্ধা, এটা তাকে হুমকি দেওয়া হয়েছিল বহুবার, মানে অনেকবার, সেটা কিন্তু সেইভাবে আইনশৃঙ্খলা বাহিনী কগনিজেন্সে নেয় নাই। আর তারা হয়তো বলতে পারে যে আমাদের কাছে অভিযোগ আছে, কেন সুমোটো করলো না, নিজেরা কেন করলো না? এটা তো একটা স্বাধীন দেশ, তো এটা কী ধরনের আমলাতান্ত্রিক, সেই কলোনিয়াল আউটলুকটা তো চেঞ্জ করতে হবে আসলে। যেখানে সমস্যা আছে সেখানে, যেখানে সম্ভাব্য প্রার্থী যার নিরাপত্তা বিঘ্নিত, শোনা মাত্রই পুলিশের নিজের থেকেই ব্যবস্থা করা উচিত, গোয়েন্দাদের সেরকম ব্যবস্থা করা উচিত। অনেক ধন্যবাদ। একেবারে জল্পনা কল্পনার অবসান প্রায় ঘটতে চলছে। তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিলেন। তো এবার তো মোটামুটি আশা করা যায় ফিরছেন নেতা। অবশ্যই আসবেন, এবং বেগম খালেদা জিয়া আমরা আশা করি দ্রুত উনি আরোগ্য লাভ করবেন। দেশ একটা সংকটময়, বহুমুখী সংকটের মধ্যে কিন্তু পড়েছে, একটার পর একটা কিন্তু ক্রাইসিস দেখা দিচ্ছে, এবং নির্বাচনটা যাতে বিঘ্নিত হয়, ব্যাহত হয়, নস্যাৎ হয়, একটা অরাজক একটা বিশৃঙ্খলা তৈরি হয়, এবং একটা উগ্রতার একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা আবছায়া, সেটা কিন্তু যে কোনো মূল্যে মুক্তিযুদ্ধের চেতনা, এটা ডিসেম্বর মাস আমাদের, সেটা কিন্তু আমাদের সংহত করতে হবে, নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, রুখে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধ কখনো শেষ হয় না, মুক্তিযুদ্ধ চলমান থাকে। সংস্কার যেরকম একটা চলমান প্রক্রিয়া, মুক্তিযুদ্ধ অবশ্যই চলমান প্রক্রিয়া। কারণ অশুভ, অকল্যাণ, দেশবিরোধী চেতনা, সেগুলিকে রুখে দাঁড়ানোর জন্য নতুন প্রজন্মের মধ্যে যদি আমরা সঞ্চালিত করে না দিতে পারি, তাহলে আমাদের সমস্ত অর্জন, সমস্ত ত্যাগ, সমস্ত তিতিক্ষা, সমস্ত সাফল্য ম্লান হয়ে যাবে। এবং আমাদের যে অহংকৃত একটা জাতি, আমরা মানে 9 মাস যুদ্ধ করে, এত রক্ত দিয়ে, এত সম্ভ্রমের মূল্যে আমরা দেশটাকে অর্জন করেছি, সেই মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কোনো আপোস করা যেতে পারে না। তবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে ব্যবসা করা হয়েছে, সেটাকে ব্যবহার করা হয়েছে, সেটা রাজনৈতিক হীন উদ্দেশ্যে, ক্ষুদ্র উদ্দেশ্যে ব্যবহার করেছে, সেটার থেকে আমরা যেন অবজেক্টিভভাবে ব্যবহার করতে পারি, আমরা আমাদের নতুন প্রজন্মকে সেইভাবে দীক্ষিত করতে পারি, তাদের মধ্যে সেই ঐতিহ্য বোধ এবং আমাদের অহংকার এবং আমাদের ঋদ্ধ ঐতিহ্য, গৌরব, আমাদের সম্মান, আমাদের মুক্তিযুদ্ধের যে মহান চেতনা, সত্যিকার অর্থে চেতনা শব্দটাকে ব্যবহার করতে করতে ক্লিশে করে ফেলেছে আসলে। তো সেটা আমরা যেন প্রকৃত অর্থে আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের জীবন আচরণে আমাদের আমরা দেখাতে পারি। সেটা আপনাকে বিনীতভাবে, যেহেতু প্রসঙ্গ তুললেন আপনি, বিনীতভাবে প্রশ্নটা করতে চাই। আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ডিসেম্বর মাস চলছে, আপনি একটু আগে বললেন। তো আমরা এই ডিসেম্বর মাসে বোধ করি প্রশ্ন করতেই হয় যে আদৌ ডিসেম্বরে সেই উৎসব ভাবটা আদৌ আছে কিনা। এবং এই সময়ে বিশেষ করে আমাদের জাতীয় দিবস নিয়ে আবার যে ধরনের মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হচ্ছে, এতই আপত্তিকর। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো অবশ্যই একটা মানে দুর্লক্ষণ এবং একটা অশুভ আলামত। আমি বলেছি যে একটা উগ্রতার দিকে যেন দেশ কোনোভাবেই না যায়, সেটার জন্যে যাদের সম্মিলিতভাবে এটা প্রগতিশীল মানুষকে, অসাম্প্রদায়িক মানুষকে, বাংলাদেশের যে আবহমান কালের ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সেটাকে কিছু মুষ্টিমেয় মানুষ হীন উদ্দেশ্যে তাদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আমরা দেখেছি যে মানে ধর্ম নিয়ে যেরকম ব্যবসা হচ্ছে, ধর্ম নিয়ে যেরকম ব্যবহার করা হচ্ছে, মানুষের, সাধারণ মানুষের সেন্টিমেন্টকে কিন্তু মিসইউজ করা হচ্ছে এবং তাদেরকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে। সেটা এখন রাজনীতিকদের দায়িত্ব, প্রগতিশীল যারা বিশ্বাসী রাজনীতিতে, যারা যারা সত্যিকারের অসাম্প্রদায়িক
দেশে বিশ্বাস করেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, তাদের এইখানে এই সব পয়েন্টে এক হয়ে এটা লড়াই করতে হবে। অন্ধকারের বিরুদ্ধে, অকল্যাণের বিরুদ্ধে, অশুভের বিরুদ্ধে, প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। সেইটাই হবে আমাদের বুদ্ধিজীবী দিবসের, আপনি বলবেন যে যেটা আমাদের মানে তাদের প্রতি শ্রদ্ধা জানার একই সাথে উপায়। 16 এবং ডিসেম্বর 16ই ডিসেম্বর আসন্ন, শুধু 16ই ডিসেম্বর আর 14ই ডিসেম্বর না, প্রত্যেকটি দিনই আমাদের মুক্তিযুদ্ধের দিন, প্রত্যেকটি দিনই আমাদের যুদ্ধের দিন, যতক্ষণ না পর্যন্ত সমাজে শান্তি, শৃঙ্খলা, স্থিতি, কল্যাণ প্রতিষ্ঠিত না হয়। নির্বাচনের তারিখ দেওয়া হলো এবং এখন তো দেশ নির্বাচনমুখী, চারিদিকে এখন নির্বাচনী আমেজ, দলগুলো সরব হয়ে গেছে। তো সেই সময়েও যদি বিভিন্ন জায়গা থেকে দাবি দেওয়া উঠে এবং বিশেষ করে স্পর্শকাতর যে প্রতিষ্ঠানগুলো, যেটা জনগণের একেবারে প্রতিদিনের দৈনন্দিন জীবনের সাথে জড়িত, মেট্রো রেল, তো গতকাল দেখা গেল যে 5 ঘন্টা মেট্রো রেল বন্ধ ছিল এবং তারাও কর্মবিরতি করলো। তাহলে এই যে একেবারে অতি জরুরি যে প্রতিষ্ঠানগুলো হঠাৎ করে এইভাবে কর্মচারীরা করে, আন্দোলন করে, এটা কোনো দায়িত্বশীলতার পরিচয় হতে পারে না। আসলে সবাই কিন্তু নির্বাচন সামনে রেখে যার যার এজেন্ডা বাস্তবায়নের জন্যে, তাদের স্বার্থ উদ্ধারের জন্য কিন্তু মানুষকে জিম্মি করে, জনজীবনকে বিঘ্নিত করে, জানমালকে মানুষের অনিশ্চিত করে, অনিরাপদ করে কিন্তু তারা দাবি আদায়ের জন্য, যে এই সংস্কৃতিটা খুবই ভয়ঙ্কর, এটা কিন্তু আমরা কোনোভাবে বরদাস্ত করা যাবে না এবং এইটাকে উৎসাহিত করা যাবে না। একটা নির্বাচিত সরকার এলে সেখানে আমরা কঠোরতা আশা করব, দৃঢ়তা আশা করব এবং এগুলিকে মূলোৎপাটন করতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এখানে ক্ষুদ্র স্বার্থে মানে দেশকে অস্থিতিশীল করার জন্য, সমাজকে মানে তার স্বাভাবিক যাত্রাকে ব্যাহত করার জন্য যেসব ষড়যন্ত্র হবে, আন্দোলন হবে, সেগুলিকে কঠোর হাতে দমন করতে হবে। তবে সেটা যেন স্বৈরাচারী কায়দায় না হয়, নিষ্পেষণমূলক না হয় এবং এমন একটা রাস্তা বার করতে হবে আলোচনার টেবিলে যতটা সম্ভব এটা সমাধান করা। আমরা জানি যে এই অন্তর্বর্তী সরকার পৃথিবীর ইতিহাসে কিংবা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দাবি দেওয়ার আন্দোলনের, মধ্যরাতের আন্দোলন, সচিবালয় দখল করা, কথায় কথায় যমুনা অভিমুখে লং মার্চ, মানুষের জীবনকে জিম্মি করে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, আপনি দেখেন কয়েকদিন আগে মোবাইল ফোনের আন্দোলনকারীরা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। ঢাকা শহর এমনিতেই এত জনবহুল, এত চাপ, দিবা রাত্রি আপনি রাস্তাঘাটে জ্যাম লেগে থাকে, সেটার থেকে আমরা মুক্তি পাচ্ছি না। সুন্দর ট্রাফিক ব্যবস্থা আমরা হারিয়ে ফেলেছি। তো সেগুলির মধ্যে যদি এইসব বাড়তি উপসর্গ আসে তাহলে তো সেটা খুবই দুঃখজনক। এটা হচ্ছে বোঝার উপর শাকের আটির মতো, মরার উপরে খাড়ার ঘা। নানান ধরনের উপসর্গ আসছে, নির্বাচন পূর্ব সহিংসতা অনেক বেড়ে গেছে, সেটা খুবই উদ্বেগজনক। এখনই কিন্তু এটা বিপদ সংকেত বেজে গেছে। এটা কিন্তু আমরা যদি এখনই অ্যাকশন না নিই তাহলে এইটা আরও মেসিভ আকারে ছড়িয়ে পড়তে পারে। সেইটার সতর্ক হওয়া দরকার সব রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিয়ে। এটা একটা জাতীয় ক্রাইসিস, কিন্তু আসলে একটা বড় একটা জাতীয় সংকট। এটাকে মোকাবেলার জন্য সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। উপদেষ্টা পরিষদ তো এমনি আরও সংকুচিত হয়ে এসেছে 2 জনের পদত্যাগের পরে। তো রাজনৈতিক দলগুলি যারা দেশ চালাবে, যারা দেশ এবং জনগণের প্রতিনিধি যারা, তাদেরকে সঙ্গে নিয়ে এগুলি একটা মোকাবেলা করা দরকার। দ্রুত ভিত্তিতে, জরুরি ভিত্তিতে এটা সমাধান করা দরকার এবং কিভাবে প্রতিরোধ করা যায়। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। একজন প্রার্থী এখন লাইফ সাপোর্টে আছেন, আল্লাহ তাকে ফেরত দিক, আমরা সেই প্রার্থনা করি। এরকম আরও কিন্তু বহু ঘটনা ঘটবে এবং আরও কিন্তু সারা দেশের আনাচে কানাচে, গলি ঘুচিতে পাহারা দিয়ে রাখা সম্ভব না। তো সবাই যদি সচেতন আমরা না হই, সবসময় মানে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আগে যদি সতর্ক না হই, তাহলে কিন্তু নির্বাচন বিঘ্নিত হতে পারে। দেশের শান্তি, শৃঙ্খলা, স্থিতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব সবই বিপন্ন হওয়ার আশঙ্কা আছে। সুতরাং এখনই সময় এটার যথাযথ লাগামটা টেনে ধরা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা প্রায় এই অনুষ্ঠানে আলোচনা করি, যেমন ধরা যাক যে শাকসবজির একটা মৌসুম চলছে এখন। এই সময় আমাদের অতীত ইতিহাস বলে যে সবচেয়ে কম দামে আমরা শাকসবজি খাই, আলু পটল খাই, পেঁয়াজ খাই, কিন্তু পেঁয়াজের সেই দৌরাত্ম্য এবারও কমে নাই। বাইরে থেকে আমদানির পরেও পেঁয়াজ শোনা যাচ্ছে এখনো সেই উচ্চ দরেই আছে। সেখানে ওই মাইন্ডসেট বদলানোর বিষয় আসলে। এখানে আবার সরকারের অদক্ষতাও আছে এই ক্ষেত্রে। হ্যাঁ, এটাকে সামাল দেওয়া, এটার ম্যানেজমেন্ট। একটা দেশ আমাদের যে 55 বছর আমরা একটা মেকানিজম বার করতে পারলাম না, উৎপাদক পর্যায়ে যেটা 5 টাকা, ঢাকা শহরে সেটা 20 টাকা দিয়ে কেন কিনতে হয়? কতখানি দূরত্ব, দেশটা তো খুব ছোট। তো এইটা আমরা কেন একটা সিস্টেম বার করতে পারি না? পৃথিবীতে বহু মডেল আছে। আমাদের আসলে সদিচ্ছার অভাব, অঙ্গীকারের অভাব, দেশপ্রেমের অভাব, এইটাই হলো মূল সমস্যা আসলে।
সেটা যদি থাকতো আমরা ক্ষমতায় গিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখে আমৃত্যু আজীবন কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য হেন কাজ নাই আমরা করি না, মানে বিধি বিধান লঙ্ঘন করে, নিয়ম লঙ্ঘন করে, শিষ্টাচার লঙ্ঘন করে, দুর্বৃত্তায়ন করে, মানে সম্পদ পাচার করে, লুট করে আমরা যেই সংস্কৃতি তৈরি করেছি সেটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের যে কোনো মূল্যে। আমরা আশা করব নতুন প্রজন্ম সেই পথ আমাদেরকে দেখাবে, এবং নতুন প্রজন্ম কিন্তু আক্রান্ত হচ্ছে সেই ভেস্টেড ইন্টারেস্ট দ্বারা, এবং মানে পরাজিত পতিত প্রতিক্রিয়াশীল শক্তির দ্বারা, ফেসিস্ট শক্তির দ্বারা। তা আমাদের এখানে সম্মিলিতভাবে এটা রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধের উপায় বার করতে হবে এখনই সময়, না হলে আরও ভয়ঙ্কর বিপর্যয় আমাদের জন্য অপেক্ষমান। আপনি সম্মিলিত প্রতিরোধের কথা বললেন, রাজনৈতিক দলগুলো এই যে হামলার কথাটা বললেন, ওসমান হাদির উপরে হামলা হলো, জামায়াত, বিএনপি, এনসিপি সবাই এর প্রতিবাদ করেছেন। তাহলে এই যে সম্মিলিত প্রতিবাদের পরেও এই ধরনের ঘটনা তো আমরা ভবিষ্যতে আশা করতে পারি না। আশা করি না, এবং আমার তো মনে হয় এই বিষয়ক একটা সর্বদলীয় কমিটি পাড়ায় পাড়ায় থাকা উচিত, ওয়ার্ডে ওয়ার্ডে থাকা উচিত। তাহলে তাদের উপরে ছেড়ে দিতে হবে যে এইগুলি প্রতিরোধ করা, পাহারা দিয়ে রাখা। আমরা তো চিনি, মানে বাংলাদেশ তো এত ঘনবহুল জনবহুল দেশ, একজন আরেকজনকে আমরা মোটামুটি চিনি। তাহলে ফলে আর পালানোরও খুব সুযোগ নাই, দুর্গম অরণ্য আমাদের এখানে নাই, মানে পার্বত্য চট্টগ্রাম এলাকা ছাড়া। তো সেগুলি কিন্তু আমরা যদি প্রতিরোধ করি, সবাই মিলে যদি এই একটা পয়েন্ট এক হই যে আমরা অন্যায়, অবিচার, এরকম সহিংসতা, মানে এইসব ঘৃণ্য তৎপরতাকে রুখে দাঁড়াবো, তাহলে এইটার থেকে উপায় বার করা সম্ভব। অনেক 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 ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, ওসমান হাদির সেই যে নৃশংস হামলা হলো তার উপরে, এটার উপরেই আমরা আলোচনা করলাম। এই পরিস্থিতি মোটেই কাম্য নয়, বিশেষ করে নির্বাচনের আগে। আমাদের প্রিয় অতিথি একটি কথা বলেছেন যে কাজের মেয়েটিকে উদ্ধার করা গেল, তার মুখোশ পরা ছিল কিন্তু উদ্ধার হলো, কিন্তু এই অপরাধ যদি ধরা না পড়ে তাহলে কিন্তু সামনের দিনগুলো একটু অন্ধকার থাকবে বোধ করি। আমরা সেটা চাই না। ভালো থাকবেন।